কেমন আমি সেটা জানি না। আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। আমার বাবার সাথে কি হয়েছে আমি সেটা জানতে চাই। আমার বাবাকে আপনারা ফিরিয়ে দেন। আমার বাবাকে ফেরত চাই। গুম হওয়া নিখোঁজ ব্যক্তিদের পরিবারের কাছে ফিরে দেওয়ার আহ্বান, দেশব্যাপী মানববন্ধন ও র্যালি। হাসিনার বিরুদ্ধে দীর্ঘ হচ্ছে মামলার বহর, মুন্সিগঞ্জে আরো একটি হত্যা মামলা, অজ্ঞাতনামা আসামি 300 জন। কামালের মদদে দর্জি থেকে 1000 কোটি টাকার মালিক আগস্টিন, নারায়ণগঞ্জ সিটির কর্মচারীদের সম্পদের পাহাড়। বন্যায় প্রাণহানি বেড়ে 54 জন, প্রত্যন্ত এলাকায় খাবার ও পানির সংকট, ফেনীতে ক্ষতিগ্রস্ত 2500-এরও বেশি খামার। এবং বন্যার প্রভাব, নিত্যপণ্যের বাজারে বেড়েছে ডিম ও মুরগির দাম, সবজির বাজারে স্বস্তি, মনিটরিং এর তাগিদ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। ক্ষমতাচ্যুত সরকারের সময়ে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বজনেরা। শুক্রবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে মায়ের ডাক আয়োজিত মানববন্ধনে এই আহ্বান জানান তারা। এ সময় কান্না জড়িত কণ্ঠে প্রিয় মানুষদের স্মরণ করেন স্বজনেরা। সবাইকে ফিরে পেতে অন্তর্বর্তী সরকারের বিশেষ অনুরোধ প্রতিটি পরিবারের। মাজহারুল ইসলামের রিপোর্ট। আমি ছোটবেলা থেকে বড় হয়ে গেছি, আমি আমার বাবাকে দেখিনি। বাবা কেমন আমি সেটা জানি না। আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। দীর্ঘদিন বাবাকে না দেখার আক্ষেপ এভাবেই অশ্রু হয়ে ঝরে এই শিশুটির। দাবি একটাই, ফিরিয়ে দেয়া হোক বাবা নামের বটবৃক্ষকে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলেছি, আমি আমার বাবাকে ফেরত চাই। মাইকেল চাকমা পতন হওয়া হাসিনা সরকারের সমালোচনা করায় 2019 সালে রাজধানীর কল্যাণপুর থেকে গুমের শিকার হন। তুলে নিয়ে অন্ধকার করে চালানো হয় অমানসিক নির্যাতন। 5 বছরে একবারও ভাগ্যে মেলেনি সূর্যের আলো দেখার। সময় মতো দেয়া হতো না খাবার। ছাত্র জনতার আন্দোলনের পর গত 7 আগস্ট ছাড়া পেয়ে পরিবারের কাছে ফেরেন মাইকেল চাকমা। একটা দিন সেখানে বন্দী অবস্থায় থাকা মানে স্বাভাবিক জীবনে হাজারটা দিনের সমান। ওখানে বাইরে কোনো আলো বাতাস, ন্যাচারাল আলো বাতাস প্রবেশের কোনো সুযোগ নাই, এমনকি কারোর সাথে কথাবার্তা বলা পর্যন্ত সেখানে সুযোগটা নাই। আয়না ঘরের দুঃসহ স্মৃতি তুলে ধরে সাবেক রাষ্ট্রদূত জামান জানান, এমন কোনো নির্যাতন নেই যা সেখানে চালানো হতো না। গুমের সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন সাবেক এই কূটনীতিক। কারাই গুম করেছে এবং রাইট ফ্রম দ্য হুকুমদাতা শুরু করে যে এক্সিকিউশন করেছে বা যে ক্যারি আউট করেছে, তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে, এক্সাম্পলারি পানিশমেন্ট তাদেরকে দিতে হবে। এ সময় গুম হওয়া ব্যক্তিদের সন্তান ও আত্মীয় স্বজনেরা দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সহ দোষীদের শাস্তি দাবি করেন তারা। প্রত্যেকটা থানা, প্রত্যেকটা হসপিটালে আমরা আমার বাবার খোঁজ করছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি আমার বাবার। আইনশৃঙ্খলা পরিচয় দিয়ে গুম করা হয়েছে। আমার মা প্রেস ক্লাবের সামনে অনেকবার অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু আমরা আদৌ পর্যন্ত 8 বছর ওর কোনো খোঁজ খবর পাইনি। আমাকে সবাই বলতেছে তোমার তো বাবা মারা গেছে। আমার বাবা মারা গেছে, মারা যাওয়া কি আমি জানি না। এখন আমি জানি বাবা মারা যাওয়া কি 8 বছর বাবা ছাড়া। এরই মধ্যে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া সহ বিচার নিশ্চিতের জন্য আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে স্বাক্ষর করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায়ও বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। আয়োজনে ছিল শোক র্যালি ও মানববন্ধন। বিগত সময়ে হওয়া সব গুমের ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করা হয় কর্মসূচি থেকে। রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। আয়োজনে ছিল মানববন্ধন ও শোক র্যালি। সকালে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মানববন্ধন করে মানবাধিকার সংগঠন অধিকার। জানানো হয় মানবাধিকার বহির্ভূত গুম ও হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, হাসিনা সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছিল তারাই শিকার হয়েছিল গুমের। আয়না ঘরে নিয়ে চালানো হয় নির্যাতন। মানববন্ধন শেষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে করা হয় শোক র্যালি। অনুসন্ধানে উঠে এসেছে প্রায় 700-এর উপরে মানুষকে এই স্বৈরাচার খুনি হাসিনা সরকার গুম করে রেখেছে। একজন গুমের শিকার সন্তানেরা তার পিতার জন্য দোয়া করতে পারে না, তার কারণ তারা নিশ্চিত নয় তার পিতার সত্যি সত্যি মারা গেছে কিনা। এই সরকারের কাছে এই গুমের সাথে যারাই জড়িত তাদেরকে
আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। ময়মনসিংহে মায়ের ডাক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় মানববন্ধন ও শোক র্যালি। অংশ নেন গুম হওয়া ব্যক্তিদের স্বজনরাও। গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের দায়িত্ব নিতে নতুন সরকারকে আহ্বান জানায় সংগঠনটি। সিরাজগঞ্জেও আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি হয়। শুক্রবার সকালে এই কর্মসূচি পালন করে মায়ের ডাক ও অধিকার। অংশ নেয় মানবাধিকার কর্মী ও শিক্ষার্থীরাও। মানববন্ধনে বক্তারা গুম হওয়া সকল ব্যক্তিদের ফেরতসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরে বের করা হয় শোক র্যালি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। হাসিনার বিরুদ্ধে দীর্ঘ হচ্ছে মামলার বহর। মুন্সিগঞ্জে আরও একটি হত্যা মামলা। এ মামলায় হাসিনা, ওবায়দুল কাদের সহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলার সাবেক 3 এমপিকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গেল 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় আন্দোলনে অংশ নেওয়া নূর মোহাম্মদকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাসহ 313 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 200 থেকে 300 জনকে আসামি করে এ হত্যা মামলা করা হয়। শুক্রবার সকালে সদর থানায় বাদী হয়ে মামলাটি করেছে নিহত নূর মোহাম্মদের নানি শেফালি বেগম। সবকিছু সংস্কার করে অপশক্তিকে অপসারণ করে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের পক্ষ থেকে 2 লাখ টাকা করে 34 জন শহীদ পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও জেলার নেতারা। এ সময় জামায়াতে নায়েবে আমির আরও বলেন, মানুষের ভোটের ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে হবে। সেজন্য সময় দিতে হবে, তবে যুক্তিসঙ্গত সময় মানে এই নয় যে অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থেকে যাবে। দর্জি থেকে 1000 কোটি টাকার মালিক বনে গেছেন রাতারাতি, অথচ তেমন কেউ তাকে চেনে না, নামও শোনেনি কখনো। টঙ্গীর এই বিলিয়নিয়ারের নাম আগস্টিন পিউরিফিকেশন। এম এ আজিমের অনুসন্ধানী রিপোর্টে থাকছে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য। সেলাই মেশিনের সুই সুতোর খেলায় দারুণ দক্ষ আগস্টিন পিউরিফিকেশন। সেই দক্ষতায় চমকে দেয়া মাত্রা যোগ করে তিনি বন্ধুত্বের সুতোয় বাঁধেন স্বৈরাচারের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এরপর বছরের পর বছর ধরে চলে এই 2 বন্ধুর টাকা বানানোর আশ্চর্য এক সেলাই কল। কামাল আগস্টিনের এই সেলাই কলের নাম মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড। কেবলমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই কোম্পানিতে আসাদুজ্জামান খান কামালকে যুক্ত করেন আগস্টিন। স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রীকে অবৈধ নানা সুবিধা দিয়ে আগস্টিন নামেন লুটপাটে। কামালের প্রভাবকে কাজে লাগিয়ে আর নিরীহ খ্রিস্টান ধর্মাবলম্বীদের নাম ভাঙিয়ে আগস্টিনের বিত্ত বৈভব ফুলে ফেপে উঠতে থাকে। টঙ্গীর পাগারে এই রাজপ্রাসাদ সমতুল্য বাড়ির মালিক আগস্টিন পিউরিফিকেশন। এলাকাবাসী বলছে 15 বছর আগে এখানে ছিল একটি টিনের ঘর। আগস্টিন ছিলেন এখানকার একজন সামান্য দর্জি। এর আগে টিন সিট বাড়ি ছিল, পলডের ব্যবসা করতো, আবার এই যে দর্জি ব্যবসা, এরকম অনেক কিছু করতো। হ্যাঁ, একসময় টেইলার ছিল, আবার পাশাপাশি পলডের ব্যবসা করতো। হ্যাঁ, টিনের ছিল, কিন্তু তারা আধা পাকা বাড়ি ছিল। তথ্য অনুযায়ী রাজধানীতে অনুসন্ধানে দেশ টিভি টিম তেজগাঁও হুন্ডা গলির 63 নম্বর বাড়িতে একটি ফ্ল্যাট তার। একই গলিতে নির্মাণাধীন 7 তলা বাড়িটিও আগস্টিনের। এটা মালিক কে? মালিক হলো হাউজিং আপনার আগস্টিন পিউরিফিকেশন। হ্যাঁ, কি নাম? আগস্টিন। আগস্টিন এটা বাসা না, এটা হচ্ছে ওনার 3 তলায় একটা ফ্ল্যাট আছে। আগস্টিন পিউরিফিকেশনের রয়েছে মণিপুরি পাড়ায় আরও একটি ফ্ল্যাট। টঙ্গীর জিনুর মার্কেট এলাকায় 2টি বাড়ি। উত্তরার 16 নং সেক্টরে 5 কাঠার প্লট।
এশিয়ান টাউনে 2টি প্লট সহ অসংখ্য বাড়ি আর প্লট। আগস্টিন পিউরিফিকেশন ওনার ফ্ল্যাট নাম্বার কত এটা? তো 5। একটাই একটাই এইটা একটা, ওই পাশে মনে হয় যে দুইটা না? না, ওই পাশে ফ্ল্যাট আছে না, ওখানে তো জমি কিনা বিল্ডিং করতেছে। কথা বলতে আগস্টিনের বাড়িতে গিয়ে ভেতরে ঢোকার অনুমতি মেলেনি দেশ টিভির অনুসন্ধানী টিমের। নিরাপত্তা কর্মী জানায় বাড়িতে নেই আগস্টিন ও তার পরিবার। আগস্টিন পিউরিফিকেশন দুইটা বাড়ি তার? বুঝি নাই। দুইটা বাড়ি। উনি কি আছে বাসায়? না। কে থাকে এই বাসায়? ঢাকায় গেছে না, কোন জায়গায় গেছে আসলে। পরিবারের লোকজন থাকে এখানে? পরিবারের লোকও ঢাকায়। শুধু দেশ নয়, আমেরিকা সহ বিভিন্ন দেশেও একাধিক বাড়ি গাড়ি করেছেন টঙ্গীর দর্জি আগস্টিন পিউরিফিকেশন। এর সবই করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে বন্ধুত্বের সুই সুতোয় গেথে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ জনপদ সংবাদ। নোয়াখালীতে ধীরে ধীরে নামছে বন্যার পানি। কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদসীমার নিচে নামলেও অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। বাড়ছে পানিবাহিত রোগবালাই। এদিকে বৃষ্টিতে অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজার ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরে বাড়ছে বন্যার পানি। নোয়াখালী ও ফেনী থেকে আসা বানের পানিতেই মূলত বন্যার অবনতি হচ্ছে। এছাড়া বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে পানি। ডাকাতিয়া নদী, রহমতখালী নদী ও ওয়াবদা খালে বাঁধ দিয়ে মাছ চাষ ও যত্রতত্র বাড়িঘর ও দোকান নির্মাণের কারণে পানি নামার গতি খুবই কম। সব মিলে প্রায় 100-র উপরে আমরা বাঁধ কেটে দিয়েছি যেন পানিগুলো দ্রুত নিষ্কাশন। বাঁধ বলতে আপনার খাল এবং ব্রিজের মধ্যে চালি দিয়ে, তারপরে আপনার জাল দিয়ে পানির প্রবাহটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। কুমিল্লায় প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। দুর্গম এলাকায় ত্রাণ না গেলেও চুরির ভয়ে ঘর ছাড়ছেন না পানিবন্দীরা। এদিকে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির অভাব ও নিরাপদ স্যানিটেশনের অভাবে দেখা দিয়েছে নানান রোগবালাই। গ্রামে গ্রামে ধারা দেয় আনফেরার মতন এই খানা ভাড়া আর যেটা নিয়ে আসবে স্কুল বিলে লই যায়, ওইটা লুটতরাজ করে। তারা ভিতরে দিতে চায় না। আমরা এখান থেকে আমরা সোনাইশার গ্রাম থেকে এখানে আপনারা দিতে আসেন, আমরা খাইতে আসি। অসুস্থ যারা তারা ভাড়া দিয়েছি অন্য খানো। কাপ্তাই বাঁধের 16টি গেট 1 ফুট করে খোলা রাখার পরও অব্যাহত পাহাড়ি ঢলে এখনও কাপ্তাই হ্রদে খুব বেশি পানি কমেনি। এতে হ্রদ তীরবর্তী প্রায় 18,000 মানুষ এখনও পানিবন্দী রয়েছে। লংগদু, নানিয়ারচর, বরকল, জুরাছড়ি ও সদর উপজেলার নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ঘর দুয়ার সব ডুবে গেছে। এখন দ্রুত যদি পানিটা চলে যায় তাহলে আমরা একটু সুযোগ সুবিধা করতে পারি। আমরা খাবার চলার তো অনেক অসুবিধা। কেউ বাড়িঘর সারি গেছে, কেউ আছে। মাছাং করে আসি, রান্না বান্না করে কোনো বেলা খাইতে পারি, কোনো খাইতে পারি না, কোনো রকম আসি আর কি। আমরা কিছুই পাই নাই এবং কেউ আসে নাই দেখতে। বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে আছি। নোয়াখালীতে ধীরে ধীরে কমছে বন্যার পানি। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে নোয়াখালীতে 3 সেন্টিমিটার কমেছে বন্যার পানি। বৃষ্টি না হলে পানি ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে পাওবো। এ অবস্থায় বিশুদ্ধ পানি ও ঔষধ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেনীর বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতচিহ্ন। বন্যায় পুঁজি হারিয়ে পথে বসেছেন 2,500-এরও বেশি পোল্ট্রি ও ডেইরি শিল্পের উদ্যোক্তারা। ক্ষতি সামাল দিতে সরকারি খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক প্রণোদনার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের আব্দুল কুদ্দুস সৌদি আরব থেকে দেশে আসেন উদ্যোক্তা হওয়ার স্বপ্নে। ধার দেনা, ব্যাংক ঋণ ও নিজের সঞ্চয় করা 60 লাখ টাকা দিয়ে শুরু করেন পোল্ট্রি ব্যবসা। 2 বছর ভালো চললেও গেল 23 আগস্ট আকস্মিক বন্যা কেড়ে নিল তার খামারের 3000 লেয়ার সহ ব্রয়লার ও সোনালির 5000 মুরগি। সহায় সম্বল হারিয়ে এখন নিঃস্ব আব্দুল কুদ্দুস। আমি এখন প্রায় পথের ভিখারি হয়ে গেছি। আমার এখন আর দাঁড়ানোর মতো কোনো ব্যবসা বাণিজ্য চাকরি কোনো কিছুতে দাঁড়ানোর মতো আমার এখন কোনো ইয়ে নাই।
বন্যায় আক্রান্ত ফেনীর ৬ উপজেলার ১০ লক্ষাধিক মানুষ। পানির তোড়ে ভাসিয়ে নিয়ে গেছে বাড়িঘর, দোকানপাট, রাস্তাঘাট। প্লাবিত হয়েছে শত শত একর চারণভূমি, বিনষ্ট হয়েছে পশু পাখির দানাদার খাদ্য, ঘাস, খড়। ঘাসের ব্যবস্থা নাই, কোনো খাদ্য নাই, পানি নাই, পরিষ্কার পানি নাই। আমাদের গরুগুলা দিনকে দিন শুকিয়ে যেতেছে। তো আমরা খানার কিছু ব্যবস্থা করলে আমরা গরুর গুণ বাঁচে যাইতো। গোডাউনে 500 বস্তার উপরে খাদ্য ছিল, এগুলো শেষ। মানুষের যা তা তবরক আসতেছে, কিন্তু গরু কোনো খাদ্য আমরা পাইতেছি না। আমরা গরু খাদ্য নিয়ে খুব কষ্টে আছি। এ অবস্থায় অস্তিত্ব সংকটে পড়েছেন কৃষক ও খামারিরা। আমি সহ যত খামারি ফেনী জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, পানি সম্পদ অধিদপ্তরের মাধ্যমে তদন্ত করে অন্তত খামারিদের পাশে দাঁড়ানোর জন্য, যাতে প্রোটিনের সংকট আগামীতে প্রোটিনের সংকট না হয়, এটা সরকারের কাছে আকুল আবেদন করব। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে ভয়াবহ বন্যা ভাসিয়ে নিয়েছে 64,161টি গবাদি পশু এবং মৃত্যু হয়েছে 23,04,410টি হাঁস মুরগির। সব মিলিয়ে ফেনীতে প্রাণী সম্পদের ক্ষতি হয়েছে 396,99,54,000 টাকার। খামারিদের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে খাদ্যসহ সকল ধরনের সরকারি সহায়তার পাশাপাশি সহজ শর্তে ঋণ, পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। সরকারি তরফ থেকে আমরা প্রণোদনা পাইলে সেটা আমরা খামারিদের মাঝে বিতরণ করব, যাতে করে তারা ভবিষ্যতে আগের অবস্থা ফিরে আসতে পারে এবং তাদের এই যে মহৎ যে পেশা, খামারিরা যেভাবে দুধ, ডিম, মাংস উৎপাদন করতেছে, এই কার্যক্রমটাকে যেন তারা সচল রাখতে পারে। পোল্ট্রি ও ডেইরি খামারিদের টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগের বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। বন্যার প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। কিছু পণ্যের দাম কমলেও এখনো ঊর্ধ্বমুখী বেশ কিছু পণ্যে। অতি শীঘ্রই সব পণ্যের বাজার দর সাধারণের নাগালে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার মাংসের বাজারে স্বস্তির খবর। গরুর মাংস 600 থেকে 650 টাকা, পোলট্রি মুরগি 150 থেকে 160 টাকা, হাঁসের মাংস 500 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এতে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই স্বস্তি প্রকাশ করেন। গরুর মাংস বিক্রি করতে যে আমরা 650 টাকা 600 টাকা কেজি হাড় চর্বি সহ, যেহেতু ক্রেতা একটু কম, বেচা কেনা একটু কম, সেই হিসেবে আমরা একটু দাম কমে বিক্রি করতেছি। দাম আগের ছাড়া অনেক কমেছে। পোলট্রি আসতো 160 টাকা কেজি। গতকালকে মাইকিং হয়েছে সাতক্ষীরাতে, গরুর মাংসের দাম কম, মুরগির দাম কম। বাজারে এসে দেখলাম যে আসলেই কম। এদিকে লালমনিরহাটে সবজির বাজারে স্বস্তি ফিরলেও ডিমের দাম এখনো ঊর্ধ্বমুখী। তাই আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য হচ্ছে না বলছেন ভোক্তারা। এখন তো সবকিছুর দাম বেশি, এখন শুধু কাঁচামালটার একটু দাম কম। তাছাড়া মনে করেন বাজার মজুরি করার মতো ভোক্তা অধিকার লোক নাই। আমাদের মতো মানুষের পরিস্থিতি একটু খারাপ, কারণ আমরা জিনিসপত্র এতটা দাম বেশি যা আমরা মানে আমাদের যা আয়, সে আয় দিয়ে আমরা আমাদের বাজারটুকু কিনতে পারি না সাধ্য মতন। সরবরাহ কমায় বাগেরহাট ও ভোলায় বেড়েছে সব ধরনের মাছের দাম। চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ সহ সব ধরনের সাগরের মাছ। বাজারে ইলিশ মাছের দাম তুলনামূলক বেশি, ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে সবকিছু। এই মাছে আগে 250-300 টাকা কেজি ছিল, এখন যদি সে মাছের মৌসুমে যদি 700 টাকা কেজি হয়, তাহলে সাধারণ মানুষ খাবে কিভাবে? মাছের সাগরের মাছের এখন দাম বেশি, কেন মাছ কম পাওয়া যাচ্ছে, এই জন্য দাম বেশি। চট্টগ্রামে বেড়েছে পেঁয়াজের দাম। গেল এক মাস আগেও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করা হয় 95 থেকে 100 টাকা, এখন বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকায়। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকটের কারণে পেঁয়াজের দাম কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়েছে। এদিকে রাজবাড়ীর সবজি বাজারে অস্বস্তি কমছে না। প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। মূল্য 30 টাকা, পটল 20 টাকা, উচ্ছে 40 টাকা, শসা 30 টাকা, কচুরমুখী 50 টাকা। বর্তমান সবজির দাম আগের চেয়ে অনেক বেশি। যে বেগুন ছিল 50 টাকা, এখন 60 টাকা। কাল কুমড়া 40 টাকা 35 টাকা পিস, কচুরমুখী 70 টাকা কেজি, কাঁচামরিচ 200 টাকা কেজি। বগুড়ায় ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দাম। সবচেয়ে বেশি চাহিদায় থাকা 28 চাল কিনতে হচ্ছে 56 থেকে 60 টাকায়। স্বর্ণা চাল সেই আগের মতোই 64 টাকায় বিক্রি করা হচ্ছে। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।
ধন্যবাদ।